দিবসে তাকে পাওয়া যায় কিনা। তবে আমি অত্যন্ত আনন্দ চিত্তে বলেছিলাম যে উনি হলে পরে কমপক্ষে রাজনীতি এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে চমৎকার কথা বলতে পারবেন। কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি তখন ওনারা সিনিয়র ছাত্রনেতা, জাতীয় পর্যায়ের ছাত্রনেতা, কেন্দ্রীয় নেতা, এবং যে দুই তিনজন ছাত্র নেতার বক্তৃতা সেটা সম আদর্শের না হলেও যাদের বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করতাম বা শুনতে যেতাম তাদের মধ্যে ফজলু ভাই একজন। মাহমুদুর রহমান মান্না ছিলেন, মান্না ভাই, ফজলু ভাই, এটা আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনতাম। হতে পারে তিনি ভিন্ন ছাত্র সংগঠন, কিন্তু কথা বলার ভঙ্গি এবং তার যে কথা বলার শৈলী সবকিছু মিলিয়ে যে অসাধারণ কথা বলা, বক্তব্য রাখা, এগুলো আমাদেরকে সেই সময় যারা আমরা জুনিয়র ছাত্র নেতা বা ছাত্র রাজনীতি করছি বা ছাত্র ইউনিভার্সিটির আমাদেরকে মুক্ত করত। যাই হোক, আমি তো আর আমার বয়স অনুযায়ী সেই সময় মুক্তিযুদ্ধ হতে পারিনি, 5-6-এ পড়ি, কিন্তু এখনো যেন সেই দাদি নানির কোলে শুয়ে ব্যঙ্গামা ব্যঙ্গামি বা রূপকথার গল্প শুনতে যেমন ভালো লাগে, তেমনি আমাদের সেই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের কাহিনী শুনতে আজও আমাদের খুব ভালো লাগে। আমার বিশেষ করে ভীষণ রকমের ভালো লাগে যে জাতির আত্মপরিচয়ের যে সূচনা যারা করেছেন বা জাতির আত্মপরিচয় যারা দিয়েছেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বর্ণনা যখন শুনি তখন নিঃসন্দেহে খুব ভালো লাগে যে একটা জাতি একটি যুদ্ধের মধ্যে দিয়ে কোনো নিরন্তর সংগ্রাম তো রয়েছে, কিন্তু খালি সংগ্রামের মধ্যে দিয়ে নয়, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছেন যারা, তাদের কাহিনী, তাদের গল্প এবং যুদ্ধের কাহিনী শুনতে নিয়ে কান্না পাবে। আমরা আজও সেই উন্মুখ হয়ে থাকি সেই কাহিনীগুলি শোনার জন্য। যাই হোক, এই স্বাধীনতা ফজলু ভাই বলেছেন তিনি সেই 1757 সাল থেকে শুরু করে তার আগে থেকে যে আমাদের যুদ্ধ 9 মাসের যুদ্ধ হয়েছে, কিন্তু এর প্রেক্ষাপট তো অনেক পুরনো, অনেক পুরনো, এবং বারবার অবদমিত করা হয়েছে আমাদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকারের আকাঙ্ক্ষাকে, সেটির বিরুদ্ধে কিন্তু লড়াই যারা করেছেন সেটা আজকে নতুন নয়। আমরা 200 বছর সুলতানি আমল দেখেছি, তার আগে তো বলেছেন পাল বংশ থেকে শুরু করে 71 পর্যন্ত এটা কিন্তু একটা নিরন্তর সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে দিয়েই আমাদের কাটিয়েছে। আমি কদিন আগে ভিয়েতনামে গিয়েছিলাম, আমার কাছে খুবই আমাকে অনুপ্রাণিত করেছে যে একটা জাতি সত্যিকার অর্থে যে দাঁড়ায় এবং একটা গর্বিত জাতি হিসাবে সব দিক থেকে যে তার একটা সুনাম হতে থাকে। আজকে ভিয়েতনাম কদিন আগে, 30 বছর আগে আমাদের চাইতে অনেক পিছনে ছিল, তাদের লেখাপড়া বলেন, সংস্কৃতি বলেন, অনেক পিছনে তারা ছিল, কিন্তু ক্রমান্বয়ে তারা আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে, আমাদের দেশে প্রায় $1.5 বিলিয়ন তারা রপ্তানি করে। আমরা এখান থেকে রপ্তানি করি 100 থেকে 150 মিলিয়ন ডলার। আমরা তাদের কাছ থেকে চাল কিনি, এখনো 1 লক্ষ 1.5 লক্ষ টন চাল কিনি। এই যে ক্রমান্বয়ে তাদের যে ক্রমবিকাশ আজকের এই পর্যায়ে, এটা তো একদিনে হয় না। 1000 বছর চীন তাদের স্বাধীনতাকে অবরুদ্ধ করে রেখেছে, 1000 বছর চীন ভিয়েতনামের উপর রাজত্ব করেছে, কিন্তু 1000 বছরই নিরন্তর যুদ্ধ করেছে বিভিন্ন প্রান্তিক রাজারা, তারা ক্রমাগতভাবে লড়াই সংগ্রাম করে গেছে।
এরপরে ভিয়েতনাম, এরপরে ফ্রান্স এসছে, 80 বছর শাসন করেছে, জাপান এসেছে গোটা যুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা সেখানে শাসন করেছে, বর্বর অভিযান চালিয়েছে, নির্মমতা দেখিয়েছে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে 25 বছর, তাদের কাহিনী তো আপনারা সবাই জানেন কি পরিস্থিতি সেখানে হয়েছে। যে এত লড়াইয়ের মধ্যে, এটা তো গেল বড় বড় যুদ্ধের কাহিনী। ছোটখাটো কম্বোডিয়ার সাথে তারা স্বাধীন হওয়ার পরেও কম্বোডিয়ার সাথে লড়াই হয়েছে, আবার চীনের সাথে যুদ্ধ হয়েছে। এত যুদ্ধের মধ্যে দিয়ে দীর্ঘদিন বড় বড় জাতির আক্রমণের মুখে স্বাধীনতা হারিয়ে নিরন্তর সংগ্রাম আর যুদ্ধের মধ্যে দিয়ে একটা জাতি দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে আজকে তারা কি গার্মেন্টস এর ক্ষেত্রে বলুন, কি অন্যান্য বিষয় বলে, এবং মেডিকেল সায়েন্স এমন ডেভেলপ করছে যে কল্পনাই করা যায় না। আমি নিজেও ওখানে চিকিৎসা করালাম, দেখলাম যে যন্ত্রপাতি, ডাক্তারের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে মানে আমাদের দেশ এবং আশেপাশের অনেক দেশের চাইতে তারা ক্রমাগত ভাবে এগিয়ে যাচ্ছে। মানে একটি জাতির স্বাধীনতার পিছনে যদি নিরন্তর সংগ্রাম আর যুদ্ধের পটভূমি থাকে, সেই জাতি ক্রমান্বয়ে এগিয়ে যায়। সেটি বাংলাদেশ সেই সমস্ত জাতিগুলোর মধ্যে একটি জাতি, যে সে রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছে, একটি মানচিত্র পেয়েছে, ভূখণ্ড পেয়েছে। মাঝে মাঝে আমরা দেখি, শুনি সিনেমাও, আমি সেই সিনেমাটা দেখিনি, পার্শ্ববর্তী দেশের একটি সিনেমাতে দেখানো হচ্ছে এটা দুই দেশের মধ্যে যুদ্ধ। তাদের বিভিন্ন জেনারেলরা বলেন যে এটা দুই দেশের মধ্যে যুদ্ধ। এখানে বাংলাদেশ এবং এর মুক্তিযোদ্ধারা তাদের যে অবদান সেটিকে উল্লেখ করা হয় না। এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। এই কথাগুলো বারবার করে বলা হয় তাদের সাহিত্য, তাদের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, কিন্তু তা তো নয়। এদেশের জনগণ মুখে দাঁড়িয়েছে, তাদের ভিতর থেকে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধারা। সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে পুলিশ ছিল, সেখানে তৎকালীন ইপিআর ছিল, সেখানে কৃষক ছিল, সেখানে শ্রমিক ছিল, সেখানে সর্বোপরি যাদের নেতৃত্বে সংগ্রাম এগিয়েছে সেই ছাত্ররা ছিল। সেই ছাত্ররা সেখানে নেতৃত্ব দিয়েছে, আত্মহুতি দিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে। কিন্তু খুব মানে কৌশলে এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা। এইভাবে নানাভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরেও প্রকৃত ইতিহাসকে বিকৃত করার এই প্রবণতা সৃষ্টি হয়েছে। দেশের ভিতরে চলেছে শুধু বিভাজন। ও ভালো নয়, ও কোনো অবদান নয়, সব অবদান আমার বাপের, আমার পরিবারের, আর কারো কোনো অবদান নেই। এই করে করে একটি জাতির আত্মাকে কালিমালিপ্ত করা হয়েছে বিভিন্ন সময়, এবং বেশি হয়েছে বিগত 16 থেকে 17 বছর। এখানে যে যাই থাকুন না কেন, যারা যে মানে মতাদর্শ পোষণ করুন না কেন, এই কথাটি আমাকে বলতেই হলো। যদিও আজকের এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এই পরিসরের মধ্যে আমি বলতে চাইনি, কিন্তু কিছু সত্য কথা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, ক্রমাগতভাবেই সেটা বলা হয়েছে, আর কারো কোনো অবদান নেই। এই যে ফজলুল ভাই বলেছেন, সিরাজুল আলম খান তার একটি মানে কন্ডোলেন্স স্টেটমেন্ট পর্যন্ত তারা দেয়নি। অথচ যদি মূল আর্কিটেক্ট বলা হয়, আমি যতটুকু বই পড়েছি, মুক্তিযোদ্ধাদের কাহিনী শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা তাদের গল্প শুনেছি, যদি মূল আর্কিটেক্ট বলা হয় তাহলে সিরাজুল আলম খান। এবং সবচেয়ে মজার ব্যাপার, স্বাধীনতার ঘোষণা, আওয়ামী লীগের এক নেতাকে আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম, কি বলে আমাদের আমেরিকার তাদের যে এখানে রাষ্ট্রদূতের অফিসে, তাদের স্বাধীনতা দিবস 4 জুলাই, সেখানে আমি ওনাকে বলেছিলাম, খুব বড় জাতীয় নেতা, যাচ্ছে সত্যি করে বলুন তো স্বাধীনতার ঘোষণাটা আপনার কার শুনেছেন? তো ইনি প্রথমে একটা নাটকের মতো না, মানে ওনাদের ভাষায় যে বঙ্গবন্ধু তার সেই সাথে হয়, তবে শেষে আমাকে কানাকানে বললেন যে আমরা আনুষ্ঠানিক ঘোষণাটা শুনেছি জিয়াউর রহমানের কণ্ঠে, ক্ষীণ কণ্ঠে, এবং সেটা বেকার। উনি বলেছেন, এটা তো জাস্ট আমাকে পার্সোনালি বলেছেন। তারপর তাদের লোকরা কি বই লেখেননি? তাদের আওয়ামী লীগের মন্ত্রী তিনি বই লিখছেন,
খন্দকার সাহেব লিখেছেন, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রীর স্বামী তিনি লিখছেন, কিন্তু সে প্রধানমন্ত্রী পুরোটাকেই পাত্তা দেন না। তার মতো করে ইতিহাস লিখতে হবে, তার মতো করে সংবিধান করতে হবে, তার মতো করে সবকিছু করতে হবে। এখানে বুদ্ধিজীবী, এখানে শিক্ষিত মানুষ, এখানে বস্তু নিরপেক্ষ ইতিহাস রচনা সবকিছু আপনার পদদলিত করে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে ইতিহাস রচনা করা হচ্ছে। এবং এই ইতিহাস রচনা করতে গিয়ে ইতিহাস বিকৃত করা হলো, এবং প্রকৃত ইতিহাস যেহেতু তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরা হয়নি, প্রজন্ম কিন্তু ঠিকই বুঝতে পারে। এ তো দেখুন না, এটা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমাদের কিন্তু একটা ধারণা ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখানে ছেলেমেয়েরা যারা পড়ে তারা অধিকাংশই মানে বেশ ধনাঢ্য পরিবারের সন্তান, তারা সচ্ছল পরিবারের সন্তান, তারা লেখাপড়ার মধ্যে থাকে এবং পাশ করে দ্রুত সম্ভব দেশের বাইরে অথবা দেশের মধ্যে কোনো কর্পোরেট চাকরি বা ক্যাডার সার্ভিস বা বাইরে, বিশেষ যে কথাটি আমি আজকেও শুনলাম যে প্রায় 50% মতো ছেলে চলে যায়। কিন্তু তারা যে রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে এবং নির্দ্বিধায় হাসতে হাসতে নিজের বুকের মধ্যে তপ্ত বুলেটের সীসা যে বরণ করতে পারে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে এই ভূমিকাও রাখতে পারে, এটা আমাকে বিস্মিত করেছে। এটা আমাকে তাজ্জব করেছে, বিমোহিত করেছে যে না, তারুণ্যের শক্তি হচ্ছে সার্বজনীন। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তারুণ্যের ধর্মই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। সেই বিদ্রোহের আমরা দুর্দান্ত প্রতিফলন দেখেছি 5ই আগস্ট এবং তার পূর্ববর্তী সময়গুলো। এখন কথা হলো স্বাধীনতা কি? ভৌগোলিক স্বাধীনতা পেলেই কি আমরা স্বাধীন হয়ে গেলাম? তা তো না। স্বাধীনতার অনেক ধরনের স্তর আছে। একটা ভৌগোলিক স্বাধীনতা এবং আমরা একটা মানচিত্র পেতে পারি, আমরা পতাকা পাই, কিন্তু আমার যদি নাগরিক স্বাধীনতা না থাকে তাহলে তো আমি স্বাধীন নই। আমরা একটি স্বাধীন দেশের মধ্যেও নাগরিক স্বাধীনতা হরণ হতে দেখেছি। আমরা বাংলাদেশের মানুষরাও আমাদের এই অভিজ্ঞতা রয়েছে। কথা বলা যাবে না, পিছনে কে যেন দেখছে, ডান দিকে কে যেন আমাকে অনুসরণ করছে, এর মধ্যে তো আমাদেরকে কাটাতে হয়েছে 16-17 বছর। এবং আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি, বিভিন্ন সময়ে আমরা সেই পরিস্থিতির মধ্যে দেখেছি। একই দেশ, হ্যাঁ, এখানে বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে, এটাই তো হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের স্পিরিট, সেই গণতন্ত্রের স্পিরিটটাই, গণতন্ত্রের চেতনাটাই স্বাধীনতা যুদ্ধের রূপ নিল, এটা সত্য কথা। সেটা কিরকম, যে অধিকার ভোটে, যে মানে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে মানতে চাইল না পাকিস্তানিরা। তখন বোঝা গেল যে না, এরা আমাদেরকে মানে শোষণ করতে চায়। পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র নয়, বরং এটা একটা ঔপনিবেশিক শক্তি। অথচ 40-এর দশক থেকে, মানে 1940 সাল থেকে এদেশে পিছিয়ে পড়া মুসলমানরা যাতে শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে এগিয়ে যেতে পারে, তাদের ভূখণ্ডের জন্য আপনার সংগ্রাম হয়েছে। সে সংগ্রাম যেমন এই উপমহাদেশের পশ্চিমের নেতারাও করেছেন, সেখানকার মানুষও করেছেন, পূর্ব দিকের মানুষরাও করেছেন। আমাদের ফজলুল হক সাহেব, তিনি কি বলে যে সেই প্রস্তাবক একজন। এখানকার মুসলমানদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে প্রস্তাব, এটা ইতিহাসের অংশ। সে আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য যে কি বলে যে আমরা লাহোর প্রস্তাবের কথা জানি, কিন্তু সেই লাহোর প্রস্তাব অনুযায়ী তো পাকিস্তান হওয়ার পর তো সেই দেশটি চললো না। বরং আমরা দেখতে থাকলাম কি, যে ভাষার উপর যখন আক্রমণটা হলো, 52 যখন সৃষ্টি হয়ে গেল, তখন থেকে বোঝা গেল যে আমরা একটা সাংস্কৃতিক অগ্রাসনের মধ্যে আছি। এবং সাংস্কৃতিক অগ্রাসন তখনই নিশ্চিত করতে হয় যখন অর্থনৈতিক আগ্রাসনটা আমাদেরকে সম্পন্ন করতে হয়, ঔপনিবেশিক শক্তিকে সম্পন্ন করতে হয়। আমরা সেটাই আমরা দেখেছি। এবং এই কারণে আপনার যে দেশের মানুষ সবচেয়ে বেশি পাকিস্তান আন্দোলনের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেই দেশের লোক, অর্থাৎ এই উপমহাদেশের পূর্ব অঞ্চলীয় দেশের লোক, আজকে যেটা বাংলাদেশ, এই অঞ্চলের লোক পাকিস্তান আন্দোলনের সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। এবং 1946 সালে একচেটিয়া পাকিস্তান আন্দোলনের পক্ষে ভোট দিয়েছে, পাকিস্তানের জন্য ভোট দিয়েছে, এবং এটিকে একটি গণভোট বলে ধরা হয়েছে, যে এটি গণভোট হয়ে গেল পাকিস্তানের পক্ষে। মুসলিম লীগ মানে বিপুল সংখ্যক ভাবে জিতেছে।
অথচ অর্জনের পর 47-এর অর্জনের পর তো আমরা একটি ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পেলাম। তার মানে কি বলা হলো, পাকিস্তান রাষ্ট্র হয়েছে আমরা স্বাধীন, যে হিন্দু ভূস্বামী শিক্ষিত মানুষ এবং যারা জমিদার শ্রেণী এদের থেকে আপনার বৈষম্যের শিকার ছিল মুসলমান জনগোষ্ঠী এখানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, যে পাকিস্তান হলে পরে এখানে ছেলেরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, স্কুল কলেজে ভর্তি হতে পারবে, তারা তাদের কি বলে যে শিক্ষা দীক্ষায় অর্থনীতিতে তারা গড়ে উঠবে, সেই প্রত্যাশা নিয়েই তো করা হয়েছে। তো সেই প্রত্যাশা তো গুড়ে বালি হয়ে গেল। তো এই যে বঞ্চনা থেকেই স্বাধীনতার চেতনাটা জাগ্রত হয়, সেই জাগ্রত হলো সেটা 47 থেকে 71 মধ্যে, এবং সাহিত্য শাসনের মধ্যে দিয়ে স্বাধীনতার রূপ নিল। তো এই যে মানে আমরা স্বাধীন ভূখণ্ড পেলেই যে স্বাধীন হই তা না। আমি খবরের কাগজ পড়তে পারবো না, একটি দল যেভাবে ভাবে চিন্তা করে আমাকে শুধু সেটুকুই পড়তে হবে, তার স্লোগান আমার স্লোগান হতে হবে, তার কথা আমার কথা হতে হবে, তার নেতা আমার নেতা হতে হবে। কেন? স্বাধীনতা আন্দোলন, হ্যাঁ এটা আমি মানছি, স্বাধীনতা সংগ্রামের একটা পথ প্রস্তুত করেছেন শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতার সঙ্গে। কিন্তু মওলানা ভাসানীর অবদান কিছু ছিল, কম ছিল? প্রথম যিনি বলে দিলেন ওয়ালাইকুম আসসালাম 57 ইয়েতে কাকবাড়ি সম্মেলনে, আপনার মূল মন্ত্র স্বাধীনতার তো উনি বললেন, 57 সাল থেকে বলে যাচ্ছে। আর কি বলে 70 সালের সেই জলোচ্ছ্বাসের পর ঢাকায় বললেন লাকুম দিনাকুম ওলিয়া দিন, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখো, আমরা দেখবো। অর্থাৎ ওই কথাটার মধ্যে স্বাধীনতার চূড়ান্ত বাণী মওলানা ভাসানী বললেন। তার কোনো স্বীকৃতি নেই ইতিহাসে, তার কোনো কথা থাকবে না ইতিহাসে, সবগুলোই থাকতে হবে। জিয়াউর রহমানের ঘোষণা, হ্যাঁ অবশ্যই তখন শেখ মুজিবকে গ্রেপ্তার করা নিয়ে হয়েছে, তার দিক থেকে কোনো ইয়ে নেই, কোনো নির্দেশনা নেই, যেটা তাজউদ্দিনের মেয়ে তার বইয়ের মধ্যে লিখছে। আমার কথা না তো, যে আমি বিএনপি করি আমি এটা বললাম, কথা বানিয়ে বললাম, তার মেয়ে বলছে। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব বলছেন যে আমরা দেখছি যে কিছু হচ্ছে কিনা। আমরা যে বাসায় ছিলাম ঢাকা শহরে, আমরা রেডিওর আমরা ঘোরাচ্ছি যে দেখি যে কোথাও আছে কিনা। তারপরে 27 তারিখে আমরা এক মেজর জিয়ার কথা শুনতে পেলাম যে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। তখন আমরা খুব আশ্বস্ত হলাম, মনের মধ্যে আনন্দ পেলাম। বলছেন শেখ হাসিনার হাজবেন্ড, তারপরে উনি এটা স্বীকার করেন, ইতিহাস করছেন, এক পেশে ইতিহাস করছেন, তার মনে যেটা ভালো লাগে সেইটা তিনি করছেন। তো তাহলে এইটা তো স্বাধীনতা ছিল না। স্বাধীনতা ছিল না যখন, স্বাধীনতা হচ্ছে ওইটাই যখন আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব, এবং ওই অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সেটাই স্বাধীনতার সংগ্রাম। এটা যেমন একটা বড় পরিসরে হয়, এটা যেমন একটা ভৌগোলিক পরিসরে হয়, ঠিক তেমনি একটা ব্যক্তি পরিসরেও হয়। আমি আমার রাইটস, আমি আমার কথা আমি যখন বলতে পারবো তখন আমি স্বাধীন। আমার এই স্বাধীনতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোর্ট, আবার এই কথাগুলো নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এই সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের, তারা সেটা নিশ্চিত করবে। এইভাবেই একটি মানে আর্টিকুলেট একটা ডেমোক্রেটিক রাষ্ট্র গড়ে উঠে। তাছাড়া তো গণতন্ত্র না। আমি গণতন্ত্রের একটা ব্যাখ্যা দিলাম, একদলীয় শাসন ব্যবস্থা করলাম, এক নেতার আওয়াজই থাকবে, তার বাইরে কোনো কথা হবে না, এবং সেটা বললে পরে মহাপাপ হবে। এই ধরনের একটা প্রথা পদ্ধতি আমরা মানে চালু হওয়ার দৃষ্টান্ত এই দেশে আমরা দেখেছি। সেই দৃষ্টান্ত যেন আর না হয়। আমি আগেও একটি প্রোগ্রামে গত কয়েকদিন আগেও বলেছি, যে যার মনে যে চিন্তা আসবে, সেই চিন্তা সে যদি মানে দ্বারা, চিকিৎসা বিদ্যার দ্বারা, কোনো চিকিৎসকের দ্বারা ঘোষিত অস্বাভাবিক অপরিচস্থ রোগ যদি না হন, তাহলে তার চিন্তা প্রকাশের স্বাধীনতা তার থাকবে। এবং এইটা নিশ্চিত হবে আমার বিশ্বাস এই সময়টা। এত রক্ত, এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, এটা কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত না হয়।
আমার ব্যক্তিগত অধিকার যত কেউ রুখতে না পারে, আমারটাই ঠিক আপনারটা ঠিক না, এই বলে আপনি মানে আমাদের মানে রাস্তাটা, গণতন্ত্রের চর্চার এবং অনুশীলনের রাস্তাটা যেন বন্ধ না। আমি যেটা করতে চাই, আমি যেটা বলতে চাই, এটাই করতে হবে। এটাও কিন্তু গণতান্ত্রিক কোনো চিন্তা চেতনা না, এটাও কিন্তু আপনার মানুষের স্বাধীনতার উপর আক্রমণ, এটাও কিন্তু স্বাধীনতা বিরোধী একটি কাজ। এটা করা উচিত হবে না। আজকে পার্লামেন্টে বা বিভিন্ন জায়গায় যেতে দেখছি যে আমি এখনো বলতে চাই, ওই পুরোনো কথাটাই বলতে চাই, ভল্টিয়ার, ফরাসি দার্শনিক ভল্টিয়ারের, যে আমি আপনার সাথে বিরোধিতা করতে পারি, আপনার সাথে সমালোচনা করতে পারি, কিন্তু আপনার ওই যে কথা বলার অধিকার, ওর জন্য আমি আমার জীবন দিতে পারি। এত বড় মানে স্বাধীনতার সপক্ষে অনেক বক্তব্য, অনেক কোটেশন দেওয়া যায়, কিন্তু দার্শনিক ভল্টেয়ারের এই কথার উপরে আর কোন কথা হতে পারে না। গণতন্ত্র চর্চার জন্য এর চাইতে আর কোনো বড় কথা হতে পারে না। এবং সেটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি। আমরা গণতন্ত্রের নামে, এমনকি সমাজতন্ত্রের নামেও আমরা টাকা লুটপাট হতে দেখিনি, টাকা পাচার হতে দেখিনি, ব্যাংক লুটপাট হতে দেখিনি। আপনার সংবিধানের মধ্যে সমাজতন্ত্রের অঙ্গীকার করা হচ্ছে, পঞ্চদশ সংশোধনীর মধ্যে আমরা যেটি দেখলাম। কিন্তু এদিকে আবার ব্যাপক হারে বেধড়ক টাকা লুটপাট হচ্ছে, ব্যাংক লুটপাট হচ্ছে, মানে সরকারি টাকা, জনগণের টাকা পাচার হচ্ছে। টাকা পাচারের একটা মহাসমারোহ তৈরি, সমাজের মধ্যে ক্রমাগতভাবে এক বৈষম্যের ভয়াবহ রূপ আমরা দেখতে পেলাম। তো এই যে যেটাকে বলা হয় ক্রনিক ক্যাপিটালিজম, বৈষম্যের চরম রূপ এবং নষ্ট পুঁজিবাদ তৈরি হয়েছে বিগত সময়গুলোতে। এখন আমাদের কথা হচ্ছে যে, আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে, এখন যে সময়টি আমরা পাচ্ছি, এই সময়ের মধ্যে আমাদেরকে সবকিছু মানে একটা স্ট্রিম লাইনিং করার জন্য, গণতন্ত্রকে স্থায়িত্ব দেওয়ার জন্য এবং গণতন্ত্রকে প্রাণবন্ত করা এবং টিকিয়ে রাখা, চিরজীবী করার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, সেগুলো এখন থেকেই করা দরকার। শুধুমাত্র ভোট, নির্বাচন এটা গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়, এটা অনেকেই বলে থাকে। কিন্তু আর যে মাপকাঠিগুলো আছে, এই ভোট নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন যে হবে, যে সরকার আসবে, সেই সরকার কি কি কাজগুলো করবে এবং তার কি কি দায়িত্ব, যে দায়িত্বের মধ্যে গণতন্ত্রটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে, সেই শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর জন্য আমাদেরকে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার, সেই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে সেটার চর্চা করা। অবশ্যই আমি আগেও বলেছি যে বিচার বিভাগ স্বাধীন হতে হবে এবং প্রশাসন, আমাকে যদি কি বলে যে প্রশাসনে অবশ্যই নিরপেক্ষ ব্যক্তিকে সেখানে রাখতে, কিন্তু নিরপেক্ষ ব্যক্তি যাচাই করার উপায় কি? তার মেধা। একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে আমরা ব্রিটিশের অনেক কিছুই সমালোচনা করি, কিন্তু কিছু কিছু তো বিষয় ছিল যেগুলোকে আজও অবধারিত হিসেবে রাখতে হবে, কিন্তু ওটাকে ওখান থেকে ডেটোরেট করে গেছে। ব্রিটিশ যতটুকু যে প্রশাসনটা দিয়েছিল, সেখান থেকে আরো অধঃপতন ঘটেছে। একেবারে দলীয় চেতনার দ্বারা আমরা দেখতে পাই, কি বলে যে ওই ডিসিটা আমাদের লোক কিনা, ওই বিভাগীয় কমিশনার কোন রাজনৈতিক দল, এই করতে গিয়ে কিন্তু বিভাজনটা চরম পর্যায়ে চলে যাবে এবং এটা আলটিমেটলি গণতন্ত্রের অধঃপতন হবে এবং রাষ্ট্রের অধঃপতন হবে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না, আমার কথাটা হচ্ছে সেটা যেন পুনরাবৃত্তি না হয়। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। নিরপেক্ষ প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। আর সুশাসন নিশ্চিত করতে পারলেই আপনি আপনার স্বাধীনতা, আপনার নাগরিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় স্বাধীনতা দুটোই নিশ্চিত করতে পারবেন। রাষ্ট্রীয় স্বাধীনতা কিভাবে? আপনি যখন সুশাসন থাকবে না, তখন বিশৃঙ্খলা হবে, অবাধ লুটপাট হবে, জনগণের টাকা লুটপাট হয়ে দেশের বাইরে যাবে, দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে। তখনই তো
আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। কি বলবে? যেটা ফেইল্ড স্টেট। কত কি কথা এখন, কত কি টার্ম আমরা এখন শুনতে পাই। ফেইল্ড স্টেটের কথা বলে টলে নানাভাবে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আর আবার রাষ্ট্র যতটুকুই থাক, আমাদের আলাপ আলোচনা সমালোচনা সবকিছুর বাইরেও একটি জায়গা যে থাকবে, আমরা ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক। সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে। আমাদের ইতিহাস নিরপেক্ষ ইতিহাসবিদরাই লিখবেন, যার যেখানে যে অবদান, সেই অবদানের স্বীকৃতি দিয়েই আমাদের ইতিহাস রচিত হবে। যখন এটা সবার কাছে একটি মানে মান্য বিষয় হয়ে দাঁড়াবে, স্বীকৃতির পর্যায়ে থাকবে, জনগণ বলবে যে এটাই শিখই। কিছু কিছু নানা বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু ভারতের যে সামগ্রিক যে আমি দেখি যে ইতিহাস যে রচনা হয়েছে ব্রিটিশ বিরোধী সংগ্রাম নিয়ে, খুব একটা তো বিতর্ক দেখি না। এমনি একাডেমিশিয়ানদের কিছু মানে আলোচনা থাকে, তাদের কিছু সমালোচনা, কিন্তু ভিন্ন ব্যাপার। কিন্তু জনগণ কিন্তু সবাই জানে যে গান্ধীর অবদান কি, নেতাজি সুভাষ বোসের অবদান কি, এসব নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। কিন্তু এখানে গোড়া থেকেই বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী মানুষদের মধ্যে বিভাজন করে আমাদের জাতিকে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে, এবং তাতে সুযোগ পেয়েছে, অন্যরা সুযোগ পেয়েছে যে এটা হচ্ছে মানে বাংলাদেশের যুদ্ধ না, বাংলাদেশের সাথে পাকিস্তানিদের যুদ্ধ না, এই যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ। আর এখানে বাংলাদেশিদের সাথে পাকিস্তানের যুদ্ধ, এখানে ভারত সহায়তাকারী ভূমিকা পালন করছে। ভারত হয়তো সেখানে সহযোগিতা করেছে, কিন্তু লড়াই তো করেছে আমাদের সেনাবাহিনী, আমাদের মুক্তিযুদ্ধ। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরে কথা বললাম। আপনারা ভালো থাকবেন, এবং আবারও আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা দিবসের। আপনাদের এই অনুষ্ঠানটি এখানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও আমি এর জন্য খুব উপযুক্ত ব্যক্তি নই, কিন্তু তারপরেও যে সুযোগ দিয়েছেন এই জন্য আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।